যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে গড়া দেশটা কোনো বাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। কোন ডিজিএফআই এর সাইকেল পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গে দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উদ্দীপনা লোকদেরকে বলছি, রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্সপেয়ারদের টাকায় জারুদ্দের পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, ব্যারাকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে। আজকে তাদেরকে বাঁশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে, দিনের আলোতে, রাতের আলোতে এবং মানুষের সামনে। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না। ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠিয়ে দেন। আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার। বাহিনীগুলোকে বলছি, পুলিশকে বলছি, যারা বাড়াবাড়ি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন, তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর, রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে। আমরা মুগ্ধের মতো করে, আমরা আবু সাইদের মতো করে, নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে, বুকচি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সবাইকে সেই লড়াইতে। আইন শৃঙ্খলা বাহিনীর এতটা সাহস কেন হবে যে তারা তাদের নাগরিকের উপরে এভাবে হাত তুলবে? আমরা কি এই আইন শৃঙ্খলা বাহিনী দেখার জন্য এত কষ্ট করেছি? আমরা শক্ত ভাষায় বলতে চাই, আপনারা খুব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ফ্যাসিবাদ, আপনি মনে করেন না ফ্যাসিবাদ মানে শুধু শেখ হাসিনা, যে কোনো ধরনের ফ্যাসিবাদ, সেটা যেখান থেকে উৎপত্তি হোক, সে ফ্যাসিবাদের কালো হাত গুড়িয়ে দেবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এই যে জাতীয় মুনাফেক পার্টি, এটাকে আমি কোনোভাবেই জাতীয় পার্টি বলে আখ্যায়িত করি না। এই জাতীয় মুনাফেক পার্টির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যদি আগামীকালকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে আমরা কিন্তু বেশিক্ষণ চুপ থাকবো না। অনেক সুযোগ দিয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে, এখন আর চুপ থাকা কিংবা ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই।
গণ অধিকারের বিপ্লবী সভাপতির উপরে হামলার পরে যারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, মানে কোনোভাবেই স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি চুপ থাকার কথা নয়। মানে হৃদয়ে রক্তক্ষরণের চূড়ান্ত লেভেল আমরা এখন আসলে মানে অবস্থান করছি। তো সেই জায়গা থেকে আসলে এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছি, ধৈর্যের পরীক্ষা করতেছি, আমরা পরীক্ষা দিচ্ছি। আমরা এই ধৈর্যের পরীক্ষা কিন্তু আসলে বেশিক্ষণ আমরা আর কন্টিনিউ করতে পারবো না। পিঠ দেওয়ালে ঠেকে গেছে ভাই, এখন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এখন আমাদেরকে সামনে আগাতে হবে। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে সহযোদ্ধা বিপিন নুরুল নূরকে দেখে আসলাম আইসিইউতে। জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসছিলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে তারাও আসছিলেন। ডাক্তাররা স্পষ্ট করে বলেছে তার মস্তিষ্কে মানে মগজে মানে রক্ত জমাট বেঁধে আছে। ইটস ভেরি ডেঞ্জারাস, একবারে ক্রিটিক্যাল। নাকের হাড় ভেঙে গেছে, নাকের উপরের যে হাড় এটা অত্যন্ত মানে নাজুক, কি বলে এটাকে, একটা ভালনারেবল একটা জায়গা, মারাত্মক। চোয়াল, নিচের চোয়ালের হাড় ভেঙে গেছে। মানে চিন্তা করে দেখেন, আজকে প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। চিন্তা করেন, এর থেকে এদেরকে পুকুরে ডুবে আত্মহত্যা করা উচিত, পুকুরে ডুবে আত্মহত্যা করা উচিত। চেয়ারে বসে যাদের হাতে ক্ষমতা পাওয়ার, তারা যদি বিচার চাই বলে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানাই, এর চাইতে লজ্জাজনক ঘটনা আর কিছু আছে বলে আমি মনে করি না। গতকালকে দেখেছেন না, আইন উপদেষ্টা। আরে বেটা, আপনি আইনমন্ত্রী চেয়ারে আছেন কেন? আপনার ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত ছিল কালকেই। আপনি নিন্দা জানিয়ে পোস্ট করছেন। আপনি গতকালকে নির্দেশ দিবেন এই সন্ত্রাসীদেরকে 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার, আটক করার। আপনি মিনিস্টারের চেয়ারে বসে নিন্দা জানাচ্ছেন। মানে এই হচ্ছে এইরকম মেরুদণ্ডহীন একটা সরকারের অবস্থা। একদিকে ভিপি নূরকে প্রধান উপদেষ্টা ফোন দেয়, আরেকদিকে ওই জাতীয় মুনাফেক পার্টির অফিস পাহারা দেয়, জিএম কাদেরের বাড়ি পাহারা দেয় আর্মিকে দিয়ে। এই যে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা, এগুলো এদেশের মানুষ ভালো করেই বুঝে। মানে কি বলবেন বলেন, এই হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক, আমরা সরকারকে জানিয়েছি। কিছুক্ষণ আগেও আমি প্রেস সচিব শফিক সাহেবকে ফোন করেছিলাম, কথা হয়েছে। সরকারকেও আমরা জানিয়েছি যে বিপিন নুরুল নূরের বর্তমান যে শারীরিক অবস্থা, এই অবস্থায় তাকে অনতিবিলম্বে সরকারিভাবে বিদেশে